আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, আর এটাই স্বাভাবিক। আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তাতে আপনার রাগ করাটা জায়েজ, কিন্তু একবার শুধু আমাকে সবটা এক্সপ্লেইন করার সুযোগ দিন। একবার আমার সাথে কথা বলুন, আমার কথাটা শুনুন প্লিজ। আদিত্য এখনো উল্টো দিকে ঘুরেই দাঁড়িয়ে আছে। নূরের কথা শুনে ও ভেতরে ভেতরে অনেক দুর্বল হয়ে পড়ল। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে একটু শক্ত করে নূরের দিকে না তাকিয়েই বলল, এসব কথা পরে হবে, তুমি এখন অসুস্থ, তোমার রেস্ট নেওয়া উচিত। না, আমি এক্ষুনি কথা বলতে চাই প্লিজ। আপনার রাগ করে থাকা, আমার সাথে কথা না বলা, এগুলো আমার সহ্য হচ্ছে না। প্লিজ কথা বলুন আমার সাথে। দরকার হলে বকাঝকা করুন, তবু কথা বলুন প্লিজ। আদিত্য উল্টো ঘুরে থাকা অবস্থাতেই তাচ্ছিল্যের সুরে বলল, কেন? আমার মতো ছেঁচড়া লোক তোমার সাথে কথা না বললে তোমার তো আরো ভালো লাগার কথা। এই জন্যই তো আমি তোমার থেকে দূরে থাকি, যাতে তুমি বিরক্ত না হও। এখন এখানে কেউ নেই বলে আমার আসতে হলো, না হলে আমি তোমাকে ডিস্টার্ব করতে আসতাম না। তবে চিন্তা করো না, আমি মালিক কাকাকে বলে দিয়েছি, এখন থেকে ওনার বউ এসে তোমার দেখাশোনা করবে, তারপর আর আমার মুখ তোমাকে দেখতে হবে না। আদিত্যের কথায় নূর এবার কেঁদে উঠল। কান্নাচুরিত কণ্ঠে বলল, এভাবে বলবেন না প্লিজ। আমি সেদিন ওসব মন থেকে বলিনি, ওগুলো আমি মিথ্যে বানিয়ে বলেছিলাম, যাতে আপনি আমাকে ভুল বুঝে ঘৃণা করেন, আমাকে ভুলে যান, যাতে আমার জন্য আপনার কোনো ক্ষতি না হয়। আদিত্য এবার ট্রেটা বেডের পাশে রেখে নূরের দিকে প্রকুচকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাও তুমি? নূর মাথা নিচু করে কান্না মিশ্রিত গলায় বলে উঠল, ছোটবেলা থেকে শুনে আসছি আমি নাকি অপয়া, আমার জন্য সবার ক্ষতি হয়, আমি নাকি সবাইকে খেয়ে ফেলি। জন্ম নিতেই মা মারা গেল, বাবা থেকেও নেই, এক দাদি ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। এসব কথা শুনতে শুনতে এক সময় আমারও মনে হতো আমি সত্যি হয়তো অপয়া, আমি যার জীবনে যাব তারই ক্ষতি হবে। তাই সেদিন যখন আমাকে বাঁচাতে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট হলো, আমার মনে হলো আমার জন্যই আপনার সাথে এমন হয়েছে। আমি সত্যি একটা অপয়া, আমি আপনার জীবনে থাকলে আপনার জীবনে ঝুঁকি থাকতে পারে, তাই আপনার জীবন থেকে সরে যাওয়ার জন্য ওসব করেছি। নূরের কথা শুনে আদিত্য কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর হঠাৎ দুই হাত উঁচু করে তালি বাজাতে লাগলো। আদিত্য তাচ্ছিল্যের সুরে বলল, বাহ বাহ, আমি আমার জীবনেও এমন ফালতু কথা শুনিনি। লাইক সিরিয়াসলি নোর, তুমি এই যুগের একটা শিক্ষিত মেয়ে হয়ে এইসব ফালতু কথা কিভাবে মানতে? আবার এই কারণে তুমি আমার জীবন থেকে দূরেও চলে যেতে চেয়েছো? বাহ, তুমি কত গ্রেট, তাই না নোর? তারপর আদিত্য নিচের ভাবভঙ্গি পাল্টে চোয়াল শক্ত করে রাগী স্বরে বলে উঠল, তুমি কি ভেবেছো তুমি আমাকে এসব লেম এক্সকিউজ দিবে আর আমি খুশি হয়ে যাব? আসলে জানো কি নূর, তুমি সেদিন সত্যিই বলেছিলে তুমি আমাকে আসলে ভালোই বাসো না, কারণ ভালোবাসলে এসব ফালতু কথা না মেনে ভালোবাসার উপর ভরসা রাখতে, আমার কাছ থেকে কখনো দূরে যাওয়ার চেষ্টা করতে না। তুই ভাবলে কি করে যে তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি ভালো থাকবো? একটা কথা জেনে রাখো নূর, তুমি আমার জীবনে থাকলে আমি বাঁচবো কি মরবো জানি না, তবে তুমি আমার জীবনে না থাকলে আমি নিশ্চিত মরে যাব। অথচ তুমি কত সহজেই আমার জীবন থেকে চলে যেতে চাইলে। আমাদের দুজনের বিষয়ে তুমি একাই ফয়সালা করে ফেললে, তাও আবার নিজের মতো করে। বাহ, তুমি সত্যি গ্রেট, আই স্যালুট ইউ। কথাগুলো বলে আর এক সেকেন্ডও দেরি না করে ওখান থেকে বেরিয়ে গেল আদিত্য। আদিত্য চলে যেতেই নূর হাঁটুর ভেতর মুখ গুজে কাঁদতে লাগলো। আদিত্য নিচের রুমে এসে বেডের ওপর বসে হাত দিয়ে নিচের চুল টেনে ধরে মাথা নিচু করে বসে রইল। নূরের রুম থেকে কিভাবে এসেছে তা শুধু ওই জানে। নূরের কান্নাও কিছুতেই সহ্য করতে পারছিল না। আদিত্য মনে মনে বলল, আই এম সরি নূর, আমি তোমার উপর একটু রেগে নেই। আমি তো আগে থেকে সব জানতাম, তানি আমাকে আগেই সব বলে দিয়েছে। আমি শুধু তোমাকে বোঝাতে চাই যে ভালোবাসার মানুষ দূরে গেলে কত কষ্ট হয়, যাতে ভবিষ্যতে আর কখনো তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করতে না পারো। তাই আপাতত তোমাকে একটু কষ্ট পেতে হবে নূর পাখি, কারণ তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না। তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব নূর পাখি। নূর নিজের চোখের পানি মুছে মনে মনে বলল, তানি ঠিকই বলেছে, এভাবে বসে বসে শুধু কাঁদলে কাজ হবে না। আমি যখন ওনাকে রাগিয়েছি, তাহলে আমি ওনার রাগ ভাঙাবো। রাত 8টা। নূর বসে অপেক্ষা করছে কখন আদিত্য খাবার নিয়ে আসবে। এবার আসলেও আদিত্যকে মানিয়েই ছাড়বে। নূরের ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ পেল। নূর মনে মনে খুশি হয়ে গেল আদিত্য আসছে ভেবে। দরজা খুলতেই নূর মুখ থেকে হাসি উড়ে গেল।
কারণ খাবার নিয়ে আদিত্য আসেনি। একজন বয়স্ক মহিলা খাবার নিয়ে এসেছে। নূরের মনটাই খারাপ হয়ে গেল। মহিলাটি দরজা থেকে বলল, ভেতরে আসতে পারি ম্যাডাম? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আসুন। মহিলাটি ভেতরে এসে বলল, ম্যাডাম, আদিত্য বাবা খাবার পাঠিয়েছে, খাবারটা খেয়ে নিন। নূর বুঝতে পারল এটা সেই মালি, কাকার বউ, যার কথা আদিত্য বলেছিল। তার মানে সত্যি সত্যি উনি আর আমার সামনে আসবে না। নূর মহিলাটির দিকে তাকিয়ে বলল, উনি কোথায়, মানে আপনার আদিত্য বাবা কোথায়? মহিলাটি বলল, আদিত্য বাবা তো নিজের রুমেই আছে। আমি কি আপনাকে খাইয়ে দেব ম্যাডাম? আদিত্য বাবা বলল আপনি নাকি অসুস্থ, তাই আপনাকে খাইয়ে দিতে হবে, তাই জিজ্ঞেস করলাম। নূর মুচকি হেসে বলল, প্রথমে তো আমাকে ম্যাডাম বলা বন্ধ করুন। আমি আপনার মেয়ের মতোই, তাই আমাকে নাম ধরেই ডাকবেন। আমার নাম নূর, তাই আমাকে নূর বলে ডাকলেই খুশি হব। নূরের কথায় মহিলাটি খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে খাবারটা কি খাইয়ে দেব এখন? নূর বলল, না আমি খাবো না। আপনার আদিত্য বাবাকে গিয়ে বলুন উনি যেন আমাকে এসে খাইয়ে দিয়ে যায়, না হলে আমি খাবো না। মহিলাটি সব বুঝতে পেরে মুচকে হাসল। তারপর বলল, ঠিক আছে, আমি বলছি। কথাটি বলে মহিলাটি বেরিয়ে গেল। নূর বাঁকা হেসে মনে মনে বলল, এবার কোথায় যাবেন? আমাকে খাওয়াতে হলে আপনাকে আসতেই হবে। কিছুক্ষণ পর মহিলাটি আবার আসলো। নূরের সামনে এসে মুখ ছোট করে বলল, আদিত্য বাবা বলেছে সে আসবে না, তোমাকে আমার কাছেই খেয়ে নিতে বলেছে। নূর মনে মনে বলল, এবার উনি একটু বেশি করছে। এত কিসের রাগ? হ্যাঁ, আমি দেখে ছাড়বো কিভাবে আমার সামনে না আসে। এসব ভেবে নূর মহিলাটির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমিও খাবো না। ওনাকে গিয়ে বলে দিন। মহিলাটি এবার করুণ সুরে বলল, না না, এমন করো না, দয়া করে খাবারটা খেয়ে নাও, না হলে আমার আর তোমার মালিকাকার কারোরই চাকরি থাকবে না, তাই দয়া করে খাবারটা। এবার নূর বিপাকে পড়ে গেল। ওর জন্য বেচারা গরিব লোকগুলোর চাকরি চলে যাক, এটা নূর কখনোই চাইবে না। অগত্যা নূর হার মেনে মুখ গোমরা করে খাবারটা খেয়ে নিল। তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়ল। নূর ঘুমিয়ে যাওয়ার পর আজও আদিত্য নূরের রুমে এসে নূরকে প্রাণ ভরে দেখে আদর করে গেল। এভাবে 2 দিন কেটে গেল। এখন নূর প্রায় সুস্থ। এখন নিচে নিচেই চলাফেরা করে, খাবারও নিচেই খায়। এই 2 দিনে নূর অনেক চেষ্টা করেছে আদিত্যের কাছে যাওয়ার, ওর সাথে কথা বলার, কিন্তু আদিত্য সবসময় নূরকে ইগনোর করে, ওর কাছ থেকে সরে যায়। নূর মনে মনে অনেক কষ্টও পায় আদিত্যের এমন আচরণে, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আদিত্য অফিসে গেছে, ফিরতে নাকি রাত হবে। মালিকাকার বউয়ের কাছে বলে গেছে নূরের খেয়াল রাখতে। নূর বসে বসে ভাবছে কি করা যায়, কিভাবে আদিত্যকে মানানো যায়। নূর ফোন বের করে তানির নাম্বারে কল দিল। আদিত্য কালি ওকে এই ফোনটা কিনে দিয়েছে। তানি ফোন রিসিভ করে বলল, হ্যাঁ নূর বল, কেমন আছিস? নূর মুখ গোমরা করে বলল, ভালো নেই। কেন, কি হয়েছে? শরীর বেশি খারাপ করছে? শরীর খারাপ না, মন খারাপ আমার। কেন, মনের আবার গ্যাস্ট্রিক হলো নাকি? ধুর, মজা করিস না তো, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, সরি, বল কি হয়েছে? নূর তানিকে সব খুলে বলল। এখন বল কি করব আমি? উনি তো কিছুতেই মানছে না। সবকিছু শুনে তানি বলল, শোন, আমার কাছে একটা আইডিয়া আছে, একদম 100% শিওর এটা কাজ করবেই। নূর একটু উৎসাহ নিয়ে বলল। সত্যি কি প্ল্যান বল না। তানি নূরকে সব প্ল্যান বুঝিয়ে দিয়ে বলল, আজকে প্ল্যানটা কাজে লাগিয়ে ফেল, দেখবি সব একদম ঠিক হয়ে যাবে। নূর একটু লাজুক হেসে বলল, ঠিক আছে। রাত 7:30। আদিত্য মাত্রই অফিস থেকে ফিরেছে। দরজায় লক খুলে ভেতরে ঢুকে দেখল সারা বাড়ি কেমন অন্ধকার হয়ে আছে। আদিত্য একটু ঘাবড়ে গেল, মনে মনে ভাবল সারা বাড়ি এমন অন্ধকার কেন, নূর কোথায়, ওর কিছু হলো না তো। এসব ভেবে আদিত্য জোরে জোরে নূরের নাম ধরে ডাকতে লাগলো। হঠাৎ করে সব লাইট জ্বলে উঠল। আদিত্যর সামনে তাকাতেই থমকে গেল। আদিত্যের মনে হচ্ছে ও কোনো পরীদের রাজ্যে চলে এসেছে, আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা নিশ্চয়ই পরীদের রানী। এত সুন্দর কেউ কিভাবে হতে পারে? নূর আজ একটু টুকটুকে লাল রঙের শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে বড় বড় ঝুমকো, 2 হাত ভর্তি লাল কাচের জড়ি, ঘন কালো চুলগুলো পিঠময় ছেড়ে দিয়ে রেখেছে। কানের নিচে চুলের মাঝে একটা লাল জারবেরা ফুল লাগিয়েছে।
আর মুখে আছে লাজুক হাসি। মোট কথা আদিত্যকে পাগল করার জন্য যা যা দরকার তার সবকিছুই বাদ রাখেনি, তার কিছুই বাদ রাখেনি। শুধু নিজেকেই নয়, পুরো বাসাটাকেও সুন্দর লাভ শেফের বেলুন, ফুল আর সুগন্ধি ক্যান্ডেল দিয়ে সাজিয়েছে। আদিত্যের হার্ট মনে হচ্ছে বিট করাই বন্ধ করে দিয়েছে। আশেপাশে আর কোনো হুঁশ নেই ওর। হা করে শুধু তাকিয়ে আছে নূরের দিকে। নূর লাজুক হেসে আদিত্যের দিকে এগিয়ে গেল। নূর হাঁটার সময় ওর চুরির রিনিচিনি শব্দ যেন আদিত্যকে আরো ঘায়েল করছে। নূর আদিত্যের কাছে সে লাজুক হেসে বলল, আপনি চলে এসেছেন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার আমার, তারপর আমরা একসাথে ডিনার করব। নূরের কথায় আদিত্যের ঘোর কাটল। আদিত্য একটু এদিক ওদিক তাকালো, তারপর নূরকে কোনো কিছু না বলেই নিজের রুমের দিকে চলে গেল। নূর একটু হতাশ হলো, তবে আশা ছাড়ল না। নূর আজ পণ করেছে, যে করেই হোক আদিত্যের রাগ আজ ভাঙিয়েই ছাড়বে। আদিত্য নিজের রুমে এসে দরজা আটকে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। বুকের বাম পাশে হাত রেখে আদিত্যকে শান্ত করার চেষ্টা করল। নূরকে এই রূপে দেখে আদিত্যের হার্ট যেন বুকের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে আসতে যাচ্ছে। আদিত্য চোখ বন্ধ করে মনে মনে বলল, আদি বিয়ে ম্যান, তোকে শক্ত হতে হবে, এভাবে গলে গেলে চলবে না। নূরের সামনে তোকে স্ট্রং থাকতে হবে। হঠাৎ আদিত্যের ভেতর থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজটা বলল, কিন্তু আমার প্রাণ পাখিটা যে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে, তাহলে কিভাবে শক্ত থাকবো? ওকে দেখেই তো আমার অবস্থা বেহাল হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে শুধু আদর করি। আদিত্য ভেতরের আওয়াজকে একটা রাম ধমক দিয়ে বলল, শাট আপ। মানছি যে আজ নূর অনেক সুন্দর লাগছে, তাই বলে কি একদম গলে পানি হয়ে যেতে হবে নাকি? এসব হচ্ছে মেয়েদের হাতিয়ার, ছেলেদের দুর্বল করার। কিন্তু আমি এত সহজে ধরা দেওয়ার পাত্র নই। বুঝতে পেরেছিস? আদিত্য নিজেকে একটু বুঝিয়ে শুনিয়ে ঠিক করল। তারপর কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। ঘরের ভেতর কতক্ষণ পায়চারি করল, বাইরে যাবে কি যাবে না তাই ভাবছে। আদিত্য দরজার কাছে সে বিড়বিড় করে বলল, আদি, ইউ ক্যান ডু ইট, গো ফর ইট, ইয়েস। মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে রুমের দরজা খুলে বের হলো আদিত্য। নিচে এসে দেখল নূর সোফায় বসে ওর জন্য অপেক্ষা করছে। আদিত্যর কাছে সে দাঁড়াতেই নূর আদিত্যের দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি দিল। ব্যাস, এতেই আদিত্যের সব সংকল্প পানি হয়ে গলতে শুরু করলো। আদিত্য ওপরে ওপরে সেটা বুঝতে না দিয়ে গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এসব কি? আর কাকি কোথায়? ওনাকে দেখছি না কেন? নূর মুচকি এসে বলল, আমি কাকিকে বাসায় চলে যেতে বলেছি। আদিত্য ভ্রুকুচকে বলল, কেন? আর তুমি বললে ওনাকে চলে যেতে হবে? তোমাকে এখানে একা রেখে কিভাবে চলে গেলেন উনি? আরে আরে, আপনি রাগ করছেন কেন? ওনার কোনো দোষ নেই, উনি তো যেতে চাননি, আমি ওনাকে জোর করে পাঠিয়েছি। আর সারা দিন তো ছিলই, আপনি আসার একটু আগেই আমি পাঠিয়েছি। আদিত্য বুঝতে পারছি ও বেশিক্ষণ নূরের সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই আবারও গম্ভীর কণ্ঠে বলল, যাই হোক, ডিনার করে শুয়ে পড়ো। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? চলুন না, একসাথে ডিনার করব। আদিত্য অন্যদিকে তাকিয়ে বলল, আমার খিদে নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো। কথাটা বলেই আদিত্য ওখান থেকে চলে যাওয়ার জন্য উল্টো ঘুরতেই নূর আদিত্যের হাত ধরে আটকে দেয়। করুণ সুরে বলল, আর কত রাগ করে থাকবেন? প্লিজ মাফ করে দিন আমাকে। আই এম রিয়েলি সরি, আর কখনো এমন করব না, সত্যি বলছি। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করছে। আদিত্য নূরের কাছ থেকে হাতটা ছাড়িয়ে আবারও চলে যেতে নেয়। 4 কদম যেতেই আদিত্য আর যেতে পারে না, ওর পাজোড়া থমকে যায়। পেছন থেকে আসা নূরের মিষ্টি কণ্ঠ শুনে নূর আদিত্যের দিকে তাকিয়ে গিয়ে উঠল, পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। নূরের মুখে ভালোবাসার কথা শুনে আদিত্যের মনের ভেতর যেন খুশির বন্যা বয়ে গেল। আদিত্য উল্টো ঘুরে থাকা অবস্থাতেই ঠোঁট কামড়ে প্রাপ্তির হাসি দিল। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দিব,
একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে। আমি ভালোবাসি তোমাকে, ভাবিনি কখনো এ হৃদয় রাঙানো ভালোবাসা দেবে তুমি। দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে সুখেতে জড়াবো আমি। এই প্রথম নূর গান গাইল, তাও আদিত্যের জন্য। আদিত্য যেন খুশিতে দিশেহারা হয়ে যাচ্ছে, কিন্তু নূরকে সেটা বুঝতে না দিয়ে আদিত্য ওখান থেকে চলে গেল। আদিত্য চলে যাওয়াতে নূর এবার সত্যি সত্যি ভেঙে বলল। ভেবেছিল আজ হয়তো আদিত্যকে মাফ করে দিবে, কিন্তু আদিত্য তো ফিরেও তাকালো না। নূর সোফায় থক করে বসে পড়ল, বসে নীরবে কাঁদতে লাগলো। মনে মনে ভাবল, আমি ওনাকে সত্যি সত্যিই হারিয়ে ফেললাম। তানি ঠিকই বলেছে, আমি আমার সুখকে ধরে রাখতে পারিনি। আমি দেরি করে ফেলেছি, ওনাকে হয়তো আর কখনোই পাবো না আমি। আমার প্রাণ পাখি আমাকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে আমাকে। শি লাভস মি। কথাটা বারবার বলে হাসতে লাগলো আদিত্য। 10 মিনিট পর আদিত্য নূরের কথা মনে পড়ল। নূরের মায়াভরা চেহারাটা চোখে ভাসছে। মনে মনে ভাবছে, আমি বোধহয় একটু বেশি করছি। এভাবে চলে আসাটা মনে হয় ঠিক হয়নি। মেয়েটা কত কিছু করছে শুধুমাত্র আমাকে মানানোর জন্য। এভাবে চলে আসায় নিশ্চয়ই ও খুব কষ্ট পেয়েছে। না না, আমার প্রাণ পাখিটাকে আর কষ্ট দিব না আমি। ওকে যেটুকু বোঝানোর দরকার ছিল ও সেটা বুঝে গেছে। এখন আর ওকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। এসব কথা ভেবে আদিত্য দ্রুত উঠে নূরের কাছে যাওয়ার জন্য দরজা খুলে বের হলো। আদিত্য নিচে এসে দেখল নূর ওখানে নেই। আদিত্য প্রকুচকে এদিক ওদিক তাকালো, নূরকে কোথাও দেখতে পেল না আদিত্য। আদিত্য ভাবল হয়তো নিজের রুমে চলে গেছে। আদিত্য দ্রুত নূরের রুমের দিকে গেল। নূরের রুমের সামনে এসে দেখল দরজা খোলা। আদিত্য ভেতরে ঢুকে দেখল ওর রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখল ওয়াশরুমের দরজা খোলা, তার মানে নূর ওয়াশরুমেও নেই। আদিত্যের এবার ভয় হতে লাগলো, কোথায় চলে গেল মেয়েটা। আদিত্য নূরের নাম ধরে ডাকতে লাগলো, বেলকনিতে যেতে থাকলো, সেখানেও নেই নূর। আদিত্যের এবার ভয়ে গলা শুকিয়ে আসছে, কোথায় গেল আমার নূর পাখি। আদিত্য পাগলের মতো পুরো বাসায় খুঁজতে লাগলো আর নূরের নাম ধরে ডাকতে লাগলো। বাসার ভেতরে কোথাও না পেয়ে আদিত্য দৌড়ে ছাদে উঠে গেল। ছাদে এসেও নূরকে কোথাও পেল না। আদিত্যের ভয়ে এবার হাত পা অবশ্যই আসতে লাগলো। 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরে অস্থির হয়ে পেছাতে পেছাতে বিড়বিড় বলতে লাগলো, কোথায় গেল আমার প্রাণ পাখিটা? সব আমার দোষ, আমার জন্যই হয়েছে এসব। নূর নিশ্চয়ই আমার উপর রাগ করে কোথাও চলে গেছে। এখন কোথায় খুঁজবো আমি ওকে? নূর পাখি প্লিজ চলে এসো আমার কাছে। আই প্রমিস আর কখনো রাগ করবো না তোমার উপর। প্লিজ কাম টু মি প্লিজ। আদিত্য কিছু একটা ভেবে দৌড়ে আবার নিচে নেমে গেল। নিচে নেমে দেখল মেইন দরজা খোলা, তার মানে নূর বাসার বাহিরে গেছে। কথাটা ভেবে আদিত্য দৌড়ে বাইরে চলে গেল। বাইরে এসে দেখল নূর সুইমিং পুলের পাশে হাঁটুর ভেতর মুখ গুজে বসে আছে। নূরকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন ওর জানে পানি এলো। আদিত্য ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে যেতে লাগলো। নূরের কাছাকাছি আসতেই আদিত্য বুঝতে পারল নূর কাঁদছে। আদিত্যের এবার নিচের ওপরে রাগ হতে লাগলো, আর ওর জন্য নূর পাখিটা কত কষ্ট পাচ্ছে। আদিত্য আস্তে করে নূরের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ডান হাতটা উঠে নূরের কাঁধে রাখল। কাঁধে কারোর ছোঁয়া পেয়ে নূর আস্তে করে মাথাটা তুলে পাশে তাকাল। আদিত্যকে দেখে নূর অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে ফুপাতে লাগলো। আদিত্য নিচের বাম হাতটা দিয়ে নূরের গালে হাত দিয়ে নূরের মুখটা ওর দিকে ঘুরালো। নূর আদিত্যের দিকে তাকিয়ে আরো জোরে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর আদিত্যের ঘাড়ের ওপর দিয়ে 2 হাত দিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদিত্য 2 হাত দিয়ে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। আদিত্যের আলিঙ্গনে নূর আবেশে আপ্লুত হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আদিত্য কিছু না বলে নূরকে পাজা কোলে তুলে নিল। নূরকে কোলে করে বাসার ভেতরে নিয়ে আসলো। ভেতরে ঢুকে আদিত্য নূরকে কোলে নিয়েই সোফায় গিয়ে বসল। নূর আদিত্যের বুকে মাথা রেখে কেঁদেই যাচ্ছে। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, বাস আর কত কাঁদবে?
এবার বন্ধ করো না কান্না প্লিজ। তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না, তা কি জানো তুমি? নূর আদিত্যের বুকে মাথা রেখে কান্নাচরিত কণ্ঠে বলল। আপনি আমাকে আর ভালোবাসেন না, তাই না? আদিত্য নূরের কথা একটু অবাক হয়ে বলল। কি বলছো তুমি? কে বলেছে তোমাকে এসব ফালতু কথা? নূর ফোপাতে ফোপাতে করুণ সুরে বলল। তা না হলে আপনি আমার সাথে এমন কেন করছেন? আমাকে এভাবে অবহেলা কেন করছেন? আপনি জানেন সবাই আমাকে অবহেলা করে। আপনি আমাকে অবহেলা করলে আমি কোথায় যাব? সবার অবহেলা সহ্য করতে পারলেও আপনার অবহেলা আমি সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয়। কথাগুলো বলে নূর আদিত্যের বুকের কাছের টি শার্ট খামচে ধরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে। নূরের কথা শুনে আদিত্যের বুকের ভেতর হু হু করে উঠল। আদিত্য নূরকে আরো শক্ত করে বুকের ভেতর চেপে ধরল, যেন বুকের ভেতর ঝোঁকে ফেললেই শান্তি। নিজের উপর চরম রাগ লাগছে আদিত্যের। নূরকে বোঝাতে চেয়ে যে ওকে এত কষ্ট দিয়ে ফেলবে তা ভাবতেই পারেনি আদিত্য। সত্যিই তো বলেছ, মেয়েটা জীবনে শুধু কষ্ট আর অবহেলাই পেয়েছে, আর আমিও কি না নিজের অজান্তে ওর সাথে সেম কাজটাই করছিলাম। না না, আমি আর কোনো কষ্ট দেব না। আদিত্য নূরের মাথায় বলিয়ে মায়াভরা কণ্ঠে বলে উঠল। হুশ, কি বলছো এসব? পাগল হয়ে গেছো? আমার প্রাণ পাখিটাকে আমি কখনো অবহেলা করতে পারি? আমি নিজেকে একবার অবহেলা করতে পারি, কিন্তু তোমাকে কখনো না। রূপকথার কাহিনীতে যেমন দৈত্যের জান একটা টিয়া পাখির ভেতরে থাকে, তেমনি আমার জানটাও তোমার ভেতরে আবদ্ধ। নিজে জানকে কি কেউ কখনো অবহেলা করতে পারে বলো? আর তুমি কি ভেবেছিলি আমি সেদিনের কথার জন্য তোমার উপর রেগে আছি? একদমই না। তানিয়া আমাকে আগেই সবকিছু বলে দিয়েছিল। হ্যাঁ, প্রথমে একটু রেগেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি আমাকে মিথ্যে বলছো। কেন মিথ্যে বলছো এই জন্যই একটু রেগেছিলাম। তাছাড়া তুমি কি মনে করেছো যে তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো না, আর আমি সেটা শুনে তোমাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? কখনোই না। তুমি যদি সত্যি সত্যিও আমাকে ভালো না বাসতে, তবু আমি কখনো তোমাকে ছেড়ে দিতাম না, কারণ আমার একার ভালোবাসাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। তাহলে তুমি কি করে ভাবলে যে এই আমি তোমাকে অবহেলা করতে পারি? আরে আমি তো তোমাকে শুধু বোঝাতে চাচ্ছিলাম যে ভালোবাসার মানুষ দূরে গেলে কত কষ্ট হয়, যাতে ভবিষ্যতে আর কখনো তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করতে না পারো। বুঝতে পেরেছো পাগলি? এখন কান্না বন্ধ করো প্লিজ। তোমাকে যদি দেখাতে পারতাম যে তোমার কান্না আমার বুকের ভেতর কতটা রক্তক্ষরণ করে, তাহলে হয়তো তুমি আর কখনো কাঁদতে না প্রাণ পাখি। এতক্ষণ আদিত্যের কথা শুনে নূরের কান্না অনেকটা কমে এসেছে। আদিত্যের মুখে প্রাণ পাখি ডাকটা শুনে নূরের মনটা পুলকিত হয়ে উঠল। আদিত্য দুই হাতে নূরের মুখটা ওপরে তুলে বলল। এখন কান্না থামাও প্লিজ। দেখো তো কেড়ে চেহারার কি অবস্থা করেছো। আদিত্য খেয়াল করল কাদার কারণে নূরের চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, একদম পাকা টমেটোর মতো লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজগুলো লেপটে গেছে, ঠোঁটের লিপস্টিকটাও ছড়িয়ে ঠোঁটের চারপাশে লেগে আছে। কিন্তু এই অবস্থায়ও আদিত্যের কাছে নূরকে আরো অপূর্ব সুন্দর লাগছে। এই অবস্থায় নূরকে প্রচুর মায়াবতী আর আবেদনময়ী লাগছে। আদিত্য যেন ঘরের ভেতরে চলে যাচ্ছে, কেমন মারাত্মক নেশা ধরে যাচ্ছে। আদিত্য আজ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নেশা ভরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে। আদিত্য দুই হাতের বৃত্তাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিল, মুখটা এগিয়ে নিয়ে নূরের কপালে একটা চুমু দিল। নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের বন্ধ দুই চোখের পাতায় চুমু দিয়ে দিল। নূর দুই হাতে আদিত্যের বুকের কাছের টি শার্ট খামছে ধরল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে নূরের। আদিত্য নূরের নাকের ডগায় একটা চুমু খেল। নূরের নাকের সাথে নিচের নাক ঠেকিয়ে নেশা ভরা চোখে নূরের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। নূরের নেশায় পাগল হয়ে যাচ্ছে আদিত্য। আজ কিছুদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আদিত্য নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের ঠোঁটের নিচে লেগে থাকা লিপস্টিক মুছে নিল। সাথে সাথে নূরের সারা শিরশির করে উঠল, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য নেশাক্ত কণ্ঠে বলে উঠল। তোমাকে বলেছিলাম না আমার সামনে ঠোঁটে লিপস্টিক দিয়ে আসবে না? আমি কোনো ভুল করে ফেলবো, আমার কথা অমান্য করার জন্য তোমাকে এখন শাস্তি দেওয়া উচিত, তাই না? নূর লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসল। আদিত্য আবারও নেশা ভরা কণ্ঠে বলল। নূর, আজ আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। প্রাণ পাখি, ক্যান আই কিস ইউ প্লিজ? নূর কিছু না বলে শুধু লাজুক হাসল। আদিত্য বুঝতে পারল নূরের অনুমতি আছে। আদিত্য মুচকে এসে নিচের দুই হাত নূরের দুই গালে রেখে ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগোতে গেল। নূর চোখ বন্ধ করে নিল। আদিত্য প্রথমে আলতো করে নূরের ঠোঁটে একটা চুমু খেল।
নূরের সারা শরীরে শিহরণ বয়ে গেল। নূর আরো শক্ত করে আদিত্যের টি শার্ট খামচে ধরে কাঁপতে লাগলো, যা আদিত্যকে আরো পাগল করে তুলল। আদিত্য এবার এক হাত নূরের চুলের মাঝে ঠুকিয়ে অন্য হাত দিয়ে নূরের কোমর পেঁচিয়ে নূরের দুই ঠোঁটের ফাঁকে নিচের ঠোঁট ঠুকিয়ে নিয়ে নূরের রসালো ঠোঁট চুষে নিতে লাগলো। একবার নিচের ঠোঁট, আরেকবার উপরের ঠোঁট। এভাবে পালাক্রমে নূরের ঠোঁটের স্বাদ নিতে লাগলো। ঠোঁটের স্বাদ নিতে নিতে আদিত্য নূরের শাড়ির ফাঁকে উন্মুক্ত কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। মাঝে মাঝে হাত দিয়ে কোমরে চাপ দিতে লাগলো। আদিত্যের এমন লোম হর্ষক ছোঁয়ায় নূরের সারা শরীর কাটা দিয়ে উঠছে, লোমকূপও দাঁড়িয়ে যাচ্ছে। প্রিয়তমার ছোঁয়ায় যে এত সুখ আছে তা জানা ছিল না নূরের। আদিত্যের এমন পাগল করা আদরের কাছে নূর আর বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। নূর এক হাত আদিত্যের ঘাড়ের পেছনে দিয়ে আদিত্যের চুল শক্ত করে ধরে, আরেক হাতে আদিত্যের টি শার্টের কলার খামচে ধরে নিজেও আদিত্যের সাথে রেসপন্স করে। নূরের রেসপন্স পেয়ে আদিত্য আরও উন্মাদ হয়ে ওঠে। পাগলের মতো নূরের ঠোঁটে চুমু খেতে থাকে, আর আদিত্যের হাত নূরের কোমরে আর পিঠে বিচরণ করতে থাকে। আদিত্য এবার নূরের ঠোঁটে আলতো করে একটা কামড় দিল, তারপর নূরের ঠোঁট ছেড়ে দিয়ে ধীরে ধীরে চুমু দিতে দিতে নূরের গলায় নেমে এলো। পাগলের মতো নূরের গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। নূরের এদিকে কাঁপতে কাঁপতে পাগল হওয়ার উপক্রম। নূর আদিত্যের এমন পাগল করা ছোঁয়া সহ্য করতে না পেরে আদিত্যের কানের লতি কামড়ে ধরল। এতে যেন আদিত্যের উন্মাদনা আরো বাড়িয়ে দিল। আদিত্য নূরের গলার ঘাড়ের মাঝখানে কামড় দিয়ে ধরল। নূরের একটু ব্যথা লাগলেও কিছু বলল না। এই ব্যথায় যেন অন্যরকম সুখ আছে। আদিত্য নূরের গলায় চুমু খেতে খেতে হাত বাড়িয়ে নূরের বুকের ওপর থেকে আঁচলটা সরাতে চায়। আঁচল হাত দিতে হঠাৎ আদিত্যের হুঁশ আসে। ও কি করছে? আদিত্য নূরের আঁচল ঠিক করে দিয়ে মাথা উঠিয়ে নূরের মুখের দিকে তাকায়। নূর এখনো চোখ বন্ধ করে কাঁপছে। আদিত্য নূরের ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরে সময় নিয়ে একটা চুমু খায়। তারপর ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে দুজনেই হাঁপাতে থাকে। নূর লজ্জায় আদিত্যের বুকের ভেতর লুকিয়ে পড়ে। আদিত্য বলে উঠল, আই এম সরি প্রাণ পাখি, আমি বোধহয় একটু বেশি করে ফেলেছি। নূর আদিত্যের বুকে মাথা রেখেই বলে উঠল, সরি বলার দরকার নেই, আপনার উপর আমার বিশ্বাস আছে। আদিত্য বলল, তবু আমি এভাবে বিয়ের আগে আমাদের লিমিট ক্রস করতে চাই না। আমি চাই না আমাদের প্রথম কাছে আসা নিয়ে আমাদের ভেতরে কোনো অপরাধ বোধ থাকুক। আমি চাই আমাদের প্রথম মিলন হবে সম্পূর্ণ বৈধ আর পবিত্র, যেটা মনে করে শুধু খুশি আর ভালো লাগা কাজ করবে, কোনো অপরাধ বোধ নয়। বুঝেছ? তবে যতই বলি না কেন, আমি একজন ছেলে পুরুষ মানুষ, তাই অনেক সময় হয়তো আমি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি। তখন তুমি আমাকে বাধা দিয়ে আমাকে আটকাবে, আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করবে। বুঝেছ? আদিত্যের কথা শুনে নূরের মনটা ভরে উঠল। মনে মনে ভাবল, উনি সত্যি একজন সুপুরুষ, একজন সত্যিকারের প্রেমিক। আদিত্য দুষ্টু হেসে বলল, তবে এটা শুধু বিয়ের আগ পর্যন্তই, বুঝেছ? বিয়ের পরে কোনো বাধা চলবে না, দিনরাত শুধু আদর আর আদর চলবে। তুই কোনো বাধা দিতে পারবে না, বুঝেছ? নূর লজ্জা পেয়ে আদিত্যের বুকে আস্তে করে একটা কিল দিয়ে বলল, ছি, অসভ্য। নূরের কথায় আদিত্য হেসে উঠল। একটু পরে আদিত্য বলল, এভাবে বুকের মাঝে পড়ে থাকলে হবে? ডিনার করতে হবে না? নূর একটু মিথ্যে অভিমান দেখিয়ে আদিত্যের বুকে মাথা নাড়ালো, মানে সে খাবে না। আদিত্য মুচকি হেসে বলল, আমি খাইয়ে দিলেও না? নূর এবার লাজুক হেসে বলল, জানি না। আদিত্য হেসে দিয়ে নূরকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। তারপর পা দিয়ে চেয়ার টান দিয়ে নূরকে কোলে নিয়ে চেয়ারে বসলো। তারপর প্লেটে খাবার বেড়ে হাতে নিয়ে নূরের মুখের সামনে ধরল। নূরও চুপচাপ খাবার মুখে নিয়ে নিল। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? দাঁড়ান, আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। কথাটা বলেই নূর আদিত্যের কোল থেকে উঠতে নিলেই আদিত্য নূরকে আটকে ধরে বলে উঠল, আমি কি তোমাকে বলেছি আমার জন্য আলাদা খাবার বাড়তে? নূর প্রকুচকে বলল, কেন, আপনি খাবেন না নাকি সত্যি সত্যি বাইরে থেকে খেয়ে এসছেন? আমি কি বলেছি নাকি আমি খাবো না? আমি খাবো, তবে আলাদা প্লেটে নয়, তোমার সাথে এক প্লেটেই খাবো। কিন্তু আমার এটো প্লেটে আপনি কিভাবে খাবেন? তোমাকে এত বুঝতে হবে না, তোমার প্লেটে খেলে খাবো, না হলে খাবো না। নূর লাজুক হেসে বলল, ঠিক আছে। কথাটা বলে নূর নিজের হাত ধুয়ে
প্লেট থেকে খাবার নিয়ে আদিত্যের সামনে ধরল। আদিত্য মুচকি এসে খাবারটা মুখে নিয়ে নিল। এভাবে দুজন দুজনকে খাইয়ে দিল। ডিনার শেষে আদিত্য আবারও নূরকে কোলে নিয়ে নূরের সামনের রুমের দিকে এগোলো। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে আদিত্যের ঘাড়ে মাথা রাখল। আদিত্য নূরের রুমে এসে নূরকে বেডের উপর বসালো। তারপর নূরকে মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়া শেষে নূরকে শুইয়ে দিয়ে গায়ের উপর দিয়ে চাদর দিয়ে দিল। তারপর নূরের কপালে চুমু দিয়ে মুচকি হেসে বলল,